আসসালামু আলাইকুম। বার্তাবহুল সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি ইসলাম। প্রথমে সংবাদ শিরোনাম। শেখ হাসিনা ভারতে যাওয়ার আগে পদত্যাগ করেন, বললেন শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। স্বৈরাচারী দোসরেরা অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নীল নকশা নিয়ে মাঠে নেমেছে, বললেন মির্জা ফখরুল। রংপুরে আবু সাইদের কবর জিয়ারত করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। মাদারীপুরের 5 থানায় ফিরেছে পুলিশ। 7 ফিট সড়কের বড় বড় গর্ত ভরাট করতে ভ্যানে মাটি টানছে ছাত্ররা। শুটিংয়ে গিয়ে সানি মৌসুমীর মনোমালিন্য, অপকর প্রেম ও বিয়ে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে যাওয়ার আগে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেননি। তার ছেলে সজীব ওয়াজেদ জয় আজ শনিবার গণমাধ্যমকে একথা বলেন। তিনি শেখ হাসিনার তথ্য প্রযুক্তি উপদেষ্টা ছিলেন। ওয়াশিংটন থেকে গণমাধ্যমকে সজীব ওয়াজেদ আরো বলেন, আমার মা আনুষ্ঠানিকভাবে কখনোই পদত্যাগ করেন, তিনি সময় পান। তিনি একটি বক্তব্য দেওয়া ও পদত্যাগপত্র জমা দেওয়ার পরিকল্পনা করেছিলেন, কিন্তু ততক্ষণে বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মিছিল নিয়ে আসতে শুরু করে, তাই সময় ছিল না। আমার মা নিজের ব্যাগ পর্যন্ত গোছাতে পারেননি। সংবিধান অনুযায়ী তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। জয় আরো বলেন, কিন্তু রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীর প্রধান ও বিরোধী দলীয় রাজনীতিবিদদের সঙ্গে আলোচনা করে সংবাদ ভেঙে দিয়েছেন। প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক পদত্যাগ ছাড়া অন্তর্বর্তী সরকারের গঠন আদালতের চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। শেখ হাসিনার আওয়ামী লীগ পরবর্তী নির্বাচনে অংশ নেবে বলে জানান জয়। তিনি বলেন 3 মাসের মধ্যে এই নির্বাচন হতে হবে। সজীব ওয়াজেদ আরো বলেন, আমি নিশ্চিত আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। যদি তা না হয় আমরা বিরোধী দল হব। দুটি যে কোনোটি ভালো। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাম্প্রতিক বক্তব্যকে উৎসাহ ব্যঞ্জক বলেছেন জয়। তিনি বলেন, খালেদা জিয়া তার বক্তব্যে অতীতকে না টানার কথা বলেছেন। এটা শুনে আমি খুব খুশি হয়েছি। আসুন আমরা অতীতকে ভুলে যাই, প্রতিশোধের রাজনীতি পরিহার করি। আমরা একসঙ্গে কাজ করতে যাচ্ছি, তা ঐক্য সরকার হোক বা অন্য কিছু হোক। সজীব ওয়াজেদ বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচনের আয়োজন ও গণতান্ত্রিক পুনরুদ্ধার করতে তিনি বিএনপির সঙ্গে কাজ করতে ইচ্ছুক ছিলেন। সামনে এগিয়ে যেতে তিনি তাদের সঙ্গে কাজ করতে চান। তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার মতো আমাদের শান্তিপূর্ণ গণতন্ত্র রয়েছে। তিনি আরো বলেন, আমি বিশ্বাস করি রাজনীতি ও সমঝোতা খুব গুরুত্বপূর্ণ। আমরা তর্ক করতে পারি, আমরা কোনো বিষয়ে অসম্মত হওয়ার বিষয়ে একমত হতে পারি, আমরা সবসময় সমঝোতার পথ খুঁজতে পারি। স্বৈরাচারী দোসরেরা অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নীল নকশা নিয়ে মাঠে নেমেছে, বললেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পতিত স্বৈরাচার ও তার দোসরেরা পরিকল্পিতভাবে অন্তর্বর্তীকালীন সরকার তথা বিজয়ী ছাত্র জনতার উপর প্রতিশোধের নীল নকশা নিয়ে মাঠে নেমেছেন। তিনি বর্তমান পরিস্থিতি ও পরিবেশের গভীরতা অনুভব করে দেশবাসী সহ সংশ্লিষ্ট দেশি বিদেশি সব সহায়ক শক্তিকে পতিত স্বৈরাচার ও তার দোসরদের এই ষড়যন্ত্র সম্পর্কে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। শুক্রবার রাতে এক বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম বলেন, আমরা বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র থেকে জানতে পেরেছি পতিত স্বৈরাচার ও তার দোসরেরা পরিকল্পিতভাবে অন্তর্বর্তীকালীন সরকার তথা বিজয়ী ছাত্র জনতার উপর প্রতিশোধের নীল নকশা নিয়ে মাঠে নেমেছে। একই সঙ্গে এসব ঘৃণ্য অপরাধের দায় সুকৌশলে বিএনপি সহ সকল গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির উপর চাপানোর জন্য সামাজিক গণমাধ্যমকে ব্যাপকভাবে ব্যবহার করছে। বিশেষ করে প্রতিবেশী একটি দেশের কিছু কিছু নিউজ চ্যানেল সহ সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোতে ব্যবহার করছে একটি চিহ্নিত মহল। বিএনপির মহাসচিব বলেন, এই ষড়যন্ত্রে বিশেষভাবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের নাগরিকদের সম্পদ ও ধর্মীয় উপাসনালয়কে নিশানা করা হয়েছে। সাম্প্রদায়িক দাঙ্গার লক্ষ্যে সমাজকে বিভক্ত করায় এই মুহূর্তে তাদের ষড়যন্ত্র। বিজয়ী সব শক্তি তথা জনগণের মধ্যে বিভক্তি সৃষ্টি করার অপচেষ্টাও তারা মরিয়া হয়ে লেগেছে বলে তিনি উল্লেখ করেন। বিবৃতিতে মির্জা ফখরুল আরো বলেন, আমরা আশা করি ক্ষমতাসীন অন্তর্বর্তীকালীন সরকার, প্রশাসন তথা সর্বস্তরের সকল নাগরিকবৃন্দ এ বিষয়ে সজাগ আছেন। আমাদের দল বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি
ইতিমধ্যে সাধ্যমতো সকল পদক্ষেপ গ্রহণ করে চলেছে। দলের নাম ব্যবহার করে যারা এ ধরনের তৎপরতায় জড়িয়ে পড়েছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তথাপি পরিস্থিতি ও পরিবেশের গভীরতা অনুভব করে দেশবাসী সহ সকল সহায়ক শক্তিকে এই ষড়যন্ত্র সম্পর্কে সজাগ করতে চায়। সংখ্যালঘু সম্প্রদায়ের নাগরিকদের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে মির্জা ফখরুল ইসলাম এই ষড়যন্ত্রের বিরুদ্ধে যার যার স্থান থেকে সামাজিক সচেতনতা ও প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার দেশপ্রেমিক প্রতিরক্ষা প্রশাসন, পুলিশ, বিজেপি ও আনসার বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য দল মত নির্বিশেষে তাদের পাশে দাঁড়াতে দেশবাসীর প্রতি উদ্যত আহ্বান জানান। রংপুরে আবু সাইদের কবর জিয়ারত করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাইদের স্বজনদের সঙ্গে দেখা করতে রংপুরে পৌঁছেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার সকাল 10:30 থেকে পৌঁছান তিনি। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। জানা গেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস আজ সকালে একটি হেলিকপ্টার যোগে রংপুরের পীরগঞ্জ পৌঁছান। পরে তিনি আবু সাইদের কবর জিয়ারত করেন, তার পরিবারের সঙ্গে কথা বলেন। উল্লেখ্য, নিহত আবু সাইদ রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি 12 ব্যাচের শিক্ষার্থী ও কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন। 16 জুলাই বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্ক মোড়ে পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এক পর্যায়ে পুলিশের গুলিতে নিহত হন আবু সাইদ। পরদিন 17 জুলাই তাকে পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নে বাবনপুরের গ্রামের বাড়িতে দাফন করা হয়। মাদারীপুরের 5 থানায় ফিরেছে পুলিশ। মাদারীপুরে 5 থানার দায়িত্বে ফিরেছে পুলিশ সদস্যরা। শুক্রবার 9 আগস্ট বিকালের পর জেলার থানাগুলোতে তাদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। এর আগে বুধবার 7 আগস্ট থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা দেন পুলিশের অধস্তন সদস্যরা। জানা যায়, সম্প্রতি দেশে কয়েকটি ঘটনায় বেশ কয়েকজন পুলিশ সদস্য নিহত ও কয়েকজন আহত হন। এছাড়া দেশের বিভিন্ন থানায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এতে নিজেদের নিরাপত্তাহীনতার দাবি করে বুধবার থেকে কর্মবিরতিতে যায় পুলিশ বাহিনী। এ সময় তারা কর্তৃপক্ষ সরকারের কাছে নানান দাবি তুলে ধরেন। দাবি না মানা পর্যন্ত তারা কর্মস্থলে যোগ দিবেন না বললেও ঘোষণা দেন। এমনকি তাদের দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ সমাবেশ করেন। এতে দেশের বিভিন্ন স্থানে চুরি ডাকাতির আশঙ্কা বেড়ে যায়। এছাড়া সাধারণ মানুষ থানায় বিভিন্ন ঘটনার অভিযোগ জানাতে এসে ফিরে যায়। বিষয়টি নজরে আসে পুলিশ বিভাগের শীর্ষ কর্মকর্তাদের। বৃহস্পতিবার নতুন পুলিশ প্রধান বাহিনীর সব সদস্যদের নিজ কর্মস্থলে যোগ দেওয়ার আহ্বান জানান আর যৌক্তিক দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন। এরই প্রেক্ষিতে শুক্রবার বিকেলে মাদারীপুর সদর মডেল থানা, কালকিনি থানা, শিবচর থানা, রায়চর থানা ও ডাসান থানায় কর্মরত পুলিশ সদস্যরা কর্মস্থলে ফিরে আসেন। এরপরই সাধারণ ডায়েরি ও অভিযোগ নেওয়া শুরু হয়েছে। এছাড়া সড়ক, মহাসড়ক ও পাড়া মহল্লায় পুলিশের টহল বাড়ানো হয়। এতে সাধারণ মানুষের মধ্যেও স্বস্তি ফিরে এসেছে। মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান বলেন, শুক্রবার বিকেল থেকে জেলার 5টি থানায় কর্মরত পুলিশ বাহিনীর সদস্যরা যোগ দেন। এছাড়া পুলিশের টহলও চলছে। সাধারণ মানুষের চাহিদা বিবেচনা করেই পুলিশ আবারও দায়িত্ব পালন করছে। জনগণের জানমাল রক্ষায় পুলিশ সর্বদা নিয়োজিত রয়েছে। 60 ফিট সড়কের বড় বড় গর্ত ভরাট করতে ভ্যানে মাটি টানছেন ছাত্ররা। সড়কে বিশাল বড় বড় গর্ত, কোথাও পিচ ঢালাই আছে, কোথাও নেই। বৃষ্টি হলে পানি কাদায় একাকার হয় সড়ক। দিন দিন এসব খানাখন্দ বড় আকার ধারণ করছে। তাতে প্রায়ই উল্টে যাচ্ছে যানবাহন, আহত হচ্ছে যাত্রীরা। কাদা পানিতে ছিটকে কাপড় চোপড় নষ্ট হচ্ছে। এমন দুর্ভোগে মানুষ চলাচল করছে রাজধানীর আগারগাঁও 60 ফিট সড়ক। দীর্ঘদিন আগে এটি নির্মাণ করলেও আর কোনো সংস্কার করা হয়নি।
এবার সেই সড়কে শৃঙ্খলার দায়িত্ব পালনের পাশাপাশি সেটি নিজ উদ্যোগে সংস্কার করছেন শিক্ষার্থীরা। বড় বড় গর্ত ঠিক করতে ভ্যান গাড়িতে করে মাটি টানছেন তারা, সেই মাটি দিয়ে গর্তগুলো ভরাট করছেন। তাদের এমন মহৎ উদ্যোগে স্বস্তি প্রকাশ করছেন এই সড়কে চলাচলকারীরা। আগারগাঁও ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স অ্যান্ড হাসপাতালের সামনে থেকে শুরু করে মিরপুর 2 নম্বর পর্যন্ত সড়কটির নাম কামাল সারণী হলেও এলাকাবাসী 60 ফুট নামে চেনেন, কারণ সড়কটির প্রস্থ 60 ফুট। 1995 সালে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের তৈরি করা বিশদ অঞ্চল পরিকল্পনা অনুযায়ী এই রাস্তাটি নির্মাণ করা হয়। 2014 সালের শেষ দিকে 240 কোটি টাকা ব্যয়ে নির্মিত 3.63 কিলোমিটার দৈর্ঘ্যের সড়কটির প্রতিটি লেন এখন দখলের কারণে কোথাও কোথাও 10 থেকে 12 ফুট হয়ে গেছে। মিরপুর 2 নম্বর থেকে বাংলাদেশ বেতার পর্যন্ত সরজমিনে ঘুরে দেখা যায় আমতলা থেকে মণিপুর পর্যন্ত পুরো সড়কে প্রায় 50টির মতো বিশাল বিশাল গর্ত রয়েছে। সড়কের পিচ ঢালাই উঠে গেছে। সামান্য বৃষ্টি হলে এসব গর্তে পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে সড়ক। ব্যক্তিগত গাড়ি, সিএনজি, লেগুনা ও অটোরিকশা বেশি চলে এই সড়কে। প্রায় দেখা যায় রিকশা বা সিএনজির চাকা গর্তে ঢুকে দুর্ঘটনা ঘটছে। এলাকাবাসী জানান, বেশিরভাগ সিএনজি বা অটোরিকশা ভাঙা সড়কের কারণে এদিকে ভাড়া নিয়ে আসতে চান না। দীর্ঘদিন ধরে এই সড়ক বেহাল অবস্থায় পড়ে আছে, কেউ মেরামতের উদ্যোগ নেয়নি। বর্তমানে মেট্রো রেলের কারণে এই সড়কের অসংখ্য যানবাহনের চাপ বেড়েছে। সাবরা মসজিদ এলাকায় বাসিন্দা সাইফুল ইসলাম রনি বলেন, প্রায় সময় বাইক নিয়ে বের হলে মোটরসাইকেলের চাকা গর্তে আটকে যায়। বৃষ্টি হলে ভোগান্তি আরো দ্বিগুণ হয়। এমন বড় বড় গর্তের কারণে প্রায় এই সড়কে যানজট লেগে থাকে। মেট্রো রেল হওয়ায় এই সড়কে অনেক বেশি চাপ বেড়ে গেছে। এটি দ্রুত মেরামত করা দরকার। শুটিংয়ে গিয়ে সানি মৌসুমীর মনোমালিন্য, অপূর্ব প্রেম ও বিয়ে, আর চিত্রনায়ক অমর সানি ও নায়িকা মৌসুমী দম্পতির বিয়ের 3 দশক পূর্তি। বিশেষ এই দিনটা ঘটা করে পালন করতে চেয়েছিলেন অমর সানি, কিন্তু তার হলো না। দেশের সাম্প্রতিক পরিস্থিতির কারণে পুরো পরিকল্পনা নেই। ভক্তদের কাছে দোয়া চেয়েছেন এই চিত্রনায়ক। ফেসবুকে অমর সানি লিখেছেন, আগস্ট মাসের 2 তারিখ আমাদের বিবাহ বার্ষিকী। আলহামদুলিল্লাহ একসঙ্গে 30 বছর পার করলাম। খুব ইচ্ছে ছিল অনেক বড় করে সবার সঙ্গে 30 বছর উদযাপন করব, কিন্তু তার হলো না। ফেসবুকে চারপাশে লাল আর লালের মধ্যে আমাদের হাসিটা কোথায় যেন হারিয়ে গেছে। এই পরিস্থিতিতে কোনো আয়োজন নয়, এই দম্পতির প্রেম ও বিয়ে নিয়ে রয়েছে নানান মজার গল্প। তাদের প্রথম কথা হওয়ার ঘটনাটাও বেশ মজার। 1992 সালের ঘটনা। কিয়ামত থেকে কিয়ামত তখনও মুক্তি পায়নি। নতুন একটি সিনেমায় অমর সানির বিপরীতে মৌসুমীকে নিতে চাইলেন পরিচালক শেখ নজরুল ইসলাম। সেই সিনেমা নিয়ে কথা বলতে পরিচালক সহ অমর সানি মৌসুমীর বাসায় যান। মৌসুমীর প্রথম কথা ছিল, সানি ভাই আপনার চাঁদের আলো। সেটা আমরা সবাই দেখলাম, বেশ ভালো করেছেন। সেদিন প্রথম কথা হলেও সেদিনই প্রথম মৌসুমীর একটি কথায় কষ্ট পেয়েছিলেন অমর সানি। মৌসুমী সেদিন সিনেমার প্রস্তাব শুনে বলেছিলেন, আমি তো এই ছবিটা করতে পারছি না। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথে